তো আজকে হচ্ছে 2 মার্চ 2025। আমাদের লিখিত ব্যাচ লিখিত ব্যাচের 29তম ক্লাস এবং দণ্ডবিধির 8ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের সাজেশনের 6 নং প্রশ্নটা। দেখেন, আত্মরক্ষার অধিকার বলতে কি বুঝেন? আত্মরক্ষার অধিকার প্রয়োগের পরিধি আলোচনা করুন। কখনো কতদূর পর্যন্ত এই অধিকার প্রয়োগ করা যায় এবং কখন প্রয়োগ করা যায় না আলোচনা করুন। কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার বলে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। তো আমরা যখন সাধারণ ব্যতিক্রম পড়েছিলাম, সাধারণ ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করেছিলাম আপনার চতুর্থ অধ্যায়ে ধারা 76 থেকে 106 পর্যন্ত, কিন্তু ওই মুহূর্তে আমরা আলোচনা করেছিলাম 76 থেকে 95 পর্যন্ত। তো সাধারণ ব্যতিক্রমের আরো একটা অংশ হচ্ছে এই আত্মরক্ষার অধিকার। আত্মরক্ষার অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে 96 থেকে 106 পর্যন্ত। এখন আত্মরক্ষার অধিকার আসলে কি? আত্মরক্ষার অধিকার বলতে বোঝায় রাইট অফ প্রাইভেট ডিফেন্স। যখন কোনো ব্যক্তিকে বা অপর কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে আঘাত করা হয়, তখন ওই ব্যক্তির বা তার পাশের ব্যক্তির অধিকার আছে ওই আত্মরক্ষার অধিকার থেকে, মানে সরি, ওই ওই আঘাত থেকে রক্ষা করার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা। কিভাবে? আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে যদি কেউ একটা ঘুষি দিতে আসে, তাহলে আপনারও অধিকার আছে তাকে পাল্টা একটা ঘুষি দেওয়া। এখন ঘুষিটা কি আপনি খাওয়ার পরে দিবেন? না, যখন আপনার আশঙ্কা তৈরি হবে যে ঘুষিটা মাত্র দেওয়া শুরু হয়েছে, ঘুষি যাতে না দিতে পারে তার আগেই আপনি ঘুষিটার অধিকার আপনার আছে। এবং আপনি যদি ঘুষি থেকে বাঁচার জন্য পাল্টা ঘুষি দেন, তাহলে এক্ষেত্রে আপনি কোনো অপরাধ করেননি। শুধু এটা না, যখন আপনার পাশে কোনো ব্যক্তিকে ঘুষি দিতে আসছে, তাহলে তাকে বাঁচানোর অধিকারের ক্ষেত্রে, তাকে বাঁচানোর জন্য আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যে শুধু নিজেরে বাঁচানো যায় তা না, অপরেও বাঁচানো যাবে। এবং আমাদের দণ্ডবিধির 96 ধারায় বলা হয়েছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না। মানে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে যাই করেন না কেন সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এবং 97 ধারায় বলেছে যে আত্মরক্ষার অধিকারের কখন প্রয়োগ করা যাবে, কতদূর। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে নিজের দেহ বা অন্যের দেহ রক্ষার জন্য, নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি রক্ষা করার জন্য। তাহলে আপনার কাছ থেকে যদি কেউ কোনো কিছু ছিনাই নিয়ে যেতে আসে, সেটা ওই সম্পত্তি বাঁচানোর অধিকার যেরকম আপনার আছে। বাংলা সিনেমাতে যেরকম একজনের সম্পত্তি নিয়ে যায় নায়ক, যে বাঁচায়, তো নায়কে অবস্থায় যে মানে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেছে তারও কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। তার মানে আত্মরক্ষার অধিকার নিজের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, অপরের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, নিজের সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায়, অপর সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তো এই আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজ অপরাধ না, এটা বলছে 96 ধারায়। 97 ধারায় বলেছে আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যায়, নিজের দেহ অন্যের দেহ, নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি। এবং 98 ধারায় বলেছে যে পাগল, উন্মাদ, নাবালক এরা যদি আপনার আঘাত করতে আসে, ওদের বিরুদ্ধেও আপনার আত্মরক্ষার অধিকার থাকবে। একজন পাগল আপনারে ধরেন বাঁশ দিয়ে মাথায় বাড়ি দিতে আসছে, এখন সে তো বাড়ি দিলে তার কোনো অপরাধ হচ্ছে না, কিন্তু মাথায় বাড়ি গেলে তো আপনি গুরুতর আহত হতে পারেন, কিছু ক্ষেত্রে মারাও যেতে পারেন। তাহলে সে যতই পাগল হোক বা সুস্থ স্বাভাবিক মানুষ হোক, তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আমার থাকবে। এটাই বলেছে কত ধারায়? 98 ধারায়। তো আমরা একটু পড়া শুরু করি, দেখেন। এবং এই 3টা প্রশ্নের উত্তরই এক। ছয়ের এ বি সি 3টা প্রশ্নের উত্তরই এক। এবং আপনার এই 3টা প্রশ্নের যাই আসুক না কেন, এই জায়গায় যা যা আছে সব লিখে দিবেন একবারে। তো আত্মরক্ষার অধিকার বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স, আত্মরক্ষার অধিকারের বাংলায় আর একটা নাম হলো ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। কি বলেন? ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। বেআইনি আক্রমণ থেকে কোনো ব্যক্তির শরীর এবং সম্পত্তি রক্ষার্থে কোনো যুক্তিযুক্ত কার্য বা পদক্ষেপ গ্রহণ করার অধিকার আত্মরক্ষার অধিকার নামে পরিচিত। আত্মরক্ষার অধিকার আইনে স্বীকৃত
এমন একটি অধিকার যা প্রয়োগে কোনো যুক্তিযুক্ত কার্য অপরাধ বলে গণ্য হয় না। আইনের ভাষা সবসময় বইয়ের ভাষা একটু জটিল। আপনি বলবেন যে কোনো আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য যে পাল্টা যে আঘাত করা হয় সেটাই কি বলে আত্মরক্ষা, এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগে কোনো কাজ করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না, এই কথাটা বলা হয়েছে কত ধারায়? 96 ধারায়। তো দেখেন, দণ্ডবিধির 96 ধারায় বলা হয়েছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে কোনো কর্ম করলে অপরাধ বলে গণ্য হবে না। 97 ধারায় বলা হয়েছে যে কিছু বাধা নিষেধ সাপেক্ষে আইনে প্রত্যেক ব্যক্তিকে আক্রমণ হতে, আন্ডারলাইন করবেন, তার নিজের শরীর ও সম্পত্তি এবং অন্যের শরীর ও সম্পত্তি রক্ষার অধিকার দিয়েছে। কি কি? নিজের শরীর ও সম্পত্তি, আবার কি অন্যের শরীর ও সম্পত্তি। 96 ধারা বলছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে কোনো কাজ করলে সেটা অপরাধ হবে না, এটা বলছে 96। আর 97-তে বললো যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে কি কি বাঁচানো যায়? নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি। 98 ধারা অনুসারে শিশু, উন্মাদ, অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। দণ্ডবিধি 1860-এর 96 থেকে 106 ধারা পর্যন্ত আত্মরক্ষার অধিকার সম্পর্কিত বিধানাবলী আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আপনি যান, আমি করে রাখবো, সমস্যা নাই, আগামীকাল পড়তে আসেন, পেয়ে যাবেন। তো এখন দেখেন আত্মরক্ষার পরিধি বা বিস্তৃতি। আপনার যদি আত্মরক্ষার পরিধি বা বিস্তৃতি, আত্মরক্ষার পরিধি বা বিস্তৃতি, পরিধি বুঝেন? যদি বলে যে পরিধি মানে বোঝায় যে আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যাবে, কখন যাবে না, কখন আশঙ্কা তৈরি হলে প্রয়োগ করা যাবে, কতটুকু করা যাবে, মৃত্যু ঘটানো যাবে কি যাবে না। পরিধি মানে হলো ওই সম্পর্কিত যা যা আছে সবকিছুর একটা সামগ্রিক ধারণা দিতে হবে। যদি আপনার বলে যে ফৌজদারি কার্যবিধির পরিধি সম্পর্কে আলোচনা করুন, তাহলে ফৌজদারি কার্যবিধির পরিধি, ফৌজদারি কার্যবিধিতে কয়টা ধারা আছে, কয়টা তফসিল আছে, কোন ধারা থেকে কোন ধারায় কি বলছে, কোন তফসিলে কি বলছে, একটা বিস্তারিত কি আলোচনা করে দিতে হবে। পরিধির বাংলা প্রতিশব্দ বলা যেতে পারে ব্যাপ্তি, ইংরেজিতে বলে স্কোপ। স্কোপ, SCOP, স্কোপ মানে হচ্ছে কি পরিধি। তো পরিধির কথা আসলেই মোটামুটি আমরা আত্মরক্ষা রিলেটেড যা যা জানি সব আস্তে আস্তে কি লিখে ফেলতে হবে। তো যতদূর পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় বা আত্মরক্ষার অধিকার কতদূর বিস্তৃত সেটা 99 ধারার প্রথম অংশে নির্ধারণ করে দেওয়া হয়েছে। 99 ধারার বলা হয়েছে যে আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু আঘাত করা প্রয়োজন তার থেকে অধিক ক্ষতি পর্যন্ত আত্মরক্ষার কোনো অধিকার কোনো ক্ষেত্রেই বিস্তৃত হবে না। 99 ধারার প্রথম অংশে বলতেছে যে আঘাত যতটুকু, প্রতিঘাত ততটুকু। আপনারা একটা ঘুষি দিতে আসছে, আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে তার পাল্টা একটা ঘুষি দিতে পারেন, কিন্তু তারে যে আপনি গুলি করে মেরে ফেলবেন তাহলে কিন্তু আপনি কিন্তু মানে আত্মরক্ষার অধিকার পাবেন না। এই আপনি যে যতটুকু আশঙ্কা তার সাথে যদি বেশি কাজ করেন, ওই বেশিটুকুর জন্য আপনি অপরাধ করেছেন, বেশিটুকুর জন্য অপরাধ করেছেন। অর্থাৎ যে ক্ষতি করা হয়েছে বা যে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে তার আনুপাতিক হারে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে হবে। আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু প্রয়োজন, আন্ডারলাইন করবেন, তার থেকে অধিক ক্ষতি করা যাবে না। অর্থাৎ আত্মরক্ষা কখনো শাস্তিমূলক, প্রতিহিংসাবশত বা শাস্তি স্বরূপ প্রয়োগ করা যাবে না। মানে কি, আমারে মারতে আসছিস, কত বড় সাহস, তোরে আজকে শেষ করে ফেলাবো, এবং তারে আপনি দেখা গেল যে একেবারে আত্মনা করে ফেলেছেন মারতে মারতে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি এটা প্রমাণ করা যায় যে আত্মরক্ষার যে আপনাকে আঘাত করতে এসেছিল সে যতটুকু আঘাত আপনাকে করতে চেয়েছিল আপনি তার চেয়ে বেশি আঘাত তাকে পাল্টা করে ফেলেছেন, যতটুকু আপনি বেশি করেছেন এতটুকুর জন্য কিন্তু আপনি ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবেন না। সরল বিশ্বাসের কথা তো বাদ, সরল বিশ্বাস, ন্যায় বিচারের স্বার্থে এগুলা তো বাদ। অন্যদিকে 100 ধারা অনুসারে শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার এবং 103 ধারা অনুসারে সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার, আন্ডারলাইন করবেন, মৃত্যু ঘটানো পর্যন্ত প্রয়োগ করা যায়। 100 ধারায় বলতেছে যে শরীর রক্ষার্থে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার আপনার মৃত্যু ঘটানো যায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে, মানে মৃত্যু ঘটালেও সেটা অপরাধ হবে না। 103-এ বলতেছে সম্পত্তি রক্ষার্থে কখন কার সম্পত্তি,
নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি, কখন ওই যে অধিকার মানে যে অপরাধটা করতে এসেছে তার মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। তাহলে শরীর রক্ষার্থে মৃত্যু ঘটানো যায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে 100 দ্বারা, সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কত দ্বারা? 103। একটু আমরা পড়ি, দেখেন। শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো। আচ্ছা, তার আগে দেখি আত্মরক্ষার অধিকার প্রয়োগে আক্রমণকারী মৃত্যু ঘটানো। দণ্ডবিধি 1860-এর 100 ধারা অনুসারে শরীর রক্ষার্থে বলতেন 6টি ক্ষেত্রে, এবং 103 ধারা অনুসারে সম্পত্তি রক্ষার্থে 4টি ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। তাহলে শরীর রক্ষার্থে কয়টা ক্ষেত্রে? 6টা। সম্পত্তি রক্ষার্থে কয়টা ক্ষেত্রে? 4টা। এগুলো আমরা যখন প্রিলিমিনারি পড়েছিলাম খুব ভালোভাবে এগুলো আলোচনা আমরা করেছিলাম। তো তারপরেও আমরা প্রথমে চলে আসি শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো। তো শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগে যে মৃত্যু ঘটানো, এই শরীরটা কার শরীর? নিজের শরীর অথবা অন্যের শরীর। 100 ধারা অনুসারে 6টি ক্ষেত্রে আক্রমণকারী মৃত্যু ঘটানো যায় তা আলোচনা করা হলো। দেখেন, প্রথমে 1 নাম্বার, এমন আক্রমণ যা মৃত্যু ঘটানোর যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি করে। আপনারে এমন একজন ব্যক্তি এমন আক্রমণ করতেছে যে আক্রমণে আপনার নিজেরই মারা যাওয়ার আশঙ্কা আছে। আপনার এক লোক পিস্তল দিয়ে গুলি করছে, আপনি সরে গেছেন এবং সে পিস্তল দিয়ে আরো গুলি করার জন্য উদ্যত হয়েছে। তাহলে পিস্তল দিয়ে যদি আপনি গুলি খান, আমি তো মারা যাবো, এটাই তো স্বাভাবিক। তাহলে আপনার কাছে যদি এরকম কোন অস্ত্র থাকে, বাঁচার জন্য তারে যদি আপনি মারেন, এটা কি হবে না? অপরাধ হবে না। ধরেন ক্রস ফায়ার, শুনছেন না? ক্রস ফায়ার, যে র্যাব বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলে যে ক্রস ফায়ারে মারা গেছে। এটার কাহিনীটা আসলে এরকম যে আমরা আসামি ধরতে গেছিলাম, আমাদের উপর এমন হামলা করছে যে গুলি, এক পর্যায়ে আমরাও গুলি করছি, দুই পক্ষ গুলি করে একসময় কি মারা গেছে। এবং আমরা যদি তাদের গুলি না করতাম তাহলে আমরা নিজেরাই কি মারা যেতাম। বুঝতে পারছেন? তাহলে যদি এরকম কোন ক্ষেত্র তৈরি হয় যে সেটা আপনার মৃত্যু ঘটাতে পারে অথবা আপনার পাশের কোনো ব্যক্তির কি মৃত্যু ঘটাতে পারে, তাহলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ওই ব্যক্তিকে কি করা যাবে? মৃত্যু ঘটানো যাবে। 2 নাম্বার, এমন আক্রমণ, তো প্রথমটা হলো মৃত্যুর আশঙ্কা নাকি? 2 নাম্বারটা হচ্ছে এমন আক্রমণ যা গুরুতর জখম ঘটানোর যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি করে। এটা মৃত্যু আর গুরুতর আঘাত একই টাইপের নাকি? যে গুরুতর আঘাত সেটাতে তুমি মারাও যেতে পারে, মৃত্যু। তো যদি এরকম গুরুতর আঘাত ঘটানোরও কেউ আপনার আশঙ্কা সৃষ্টি করে, তাকেও মেরে ফেলালে সেটা কি হবে না? অপরাধ হবে না। ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণ, ধর্ষণ, যদি ধর্ষণ করতে আসে, যে ধর্ষণ করতে আসলো তাকে যদি মেরে ফেলা হয় বা আপনি যদি কাউকে বাঁচান, সেক্ষেত্রেও ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণকারীকে হত্যা করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তারপরে দেখেন 4 নাম্বার, অপ্রকৃত কামলালসার অভিপ্রায় নিয়ে আক্রমণ। ধর্ষণের মতোই আর একটা গ্রিভিয়াস অফেন্স হচ্ছে কি? অপ্রকৃত কামলালসা। তো ধর্ষণের মতোই যদি কেউ অপ্রকৃত কামলালসার অভিপ্রায় নিয়ে আক্রমণ করে, তাহলে ওই ব্যক্তিকে মৃত্যু ঘটাইলে অপরাধ হবে না। 5 নাম্বার, মনুষ্য হরণ বা অপহরণের অভিপ্রায় নিয়ে আক্রমণ। আপনার কে বা আপনার পাশের কোনো লোককে এমন ভাবে আক্রমণ করা হয়েছে যেন তাকে অপহরণ করা হবে, আপনারে জোরপূর্বক নিয়ে যাচ্ছে বা আপনার বাচ্চারে নিয়ে যাচ্ছে, তাহলে আপনি যদি বাঁচার জন্য তাদেরকে হত্যা করেন বা তাকে হত্যা করেন, এটা কি হবে না? অপরাধ হবে না। তাহলে প্রথমে পেয়েছিলাম মৃত্যুর আশঙ্কা নিয়ে আক্রমণ, 2 নাম্বার পেয়েছিলাম গুরুতর জখমের আশঙ্কা নিয়ে আক্রমণ, 3 নাম্বারে পেয়েছিলাম ধর্ষণ অভিপ্রায়, 4 নাম্বারে পেয়েছিলাম কি? অপ্রকৃত কামলালসা, 5 নাম্বারে পাইলাম কি? অপহরণের অভিপ্রায় নিয়ে আক্রমণ, এবং 6 নাম্বারে হচ্ছে অবৈধ আটকের অভিপ্রায় নিয়ে আক্রমণ। অবৈধ আটক মানে হলো কোন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আপনাকে আটক রাখা, একটা রুমের মধ্যে আটক রাখা, একটা বাড়িতে আটক রাখা, এটাই হলো কি? অবৈধ আটক। অবৈধ আটকের অভিপ্রায় নিয়ে আক্রমণ, যেক্ষেত্রে তিনি মনে করেন যে সরকারি, আন্ডারলাইন করবেন, সরকারি কর্তৃপক্ষের সহায়তা পাবেন। অর্থাৎ এমন একটা অভিপ্রায় নিয়ে আক্রমণ করা হয়েছে এবং যাকে আটক করা হচ্ছে তিনি
আশঙ্কা করতেছেন যে তিনি সরকারি কর্তৃপক্ষের কোনো সহায়তা তিনি পাবেন না, বা সরকারি কর্তৃপক্ষের সহায়তা থেকে তিনি কি হবেন, বঞ্চিত হবেন। এখন এই যে যে ছয়টা কথা ভাই আমরা এক এক কথায় ছেড়ে দিয়ে গেছি, যদি প্রশ্ন এইভাবে আসে, ধরেন এইভাবে আসলো যে আত্মরক্ষার অধিকার কি, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কখন মৃত্যু ঘটানো যায়, বিস্তারিত আলোচনা করুন। নাম্বার ধরেন 10 বা নাম্বার 8 বা নাম্বার 7, তখন এই ছয়টারে শুধু এইভাবে ছয়টা লিখলে হবে না, একটু টাইটেল দিয়ে এগুলো হবে টাইটেল, বিস্তারিত একটু লিখবেন। বিস্তারিত লেখা খুব বেশি জটিল না, এইভাবে লিখবেন যে মৃত্যুর অভিপ্রায়, যে ক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করে, দুইটা কলম দিয়ে আন্ডারলাইন করে লিখলেন, যে ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে এমন আঘাত করার মানে এমন একটা আঘাত করার জন্য আক্রমণ করে যে আঘাতের ফলে অপর ব্যক্তির মারা যাওয়ার আশঙ্কা তৈরি হয়, তাহলে যে মারা যাওয়ার আশঙ্কা করতেছে সে ওই যে যে আঘাত করতে উদ্যত হলো তাকে যদি মৃত্যু ঘটায়, এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। অনেক লাইন কিন্তু হয়ে যায় কথা বলতে গেলে, বুঝতে পারছেন? তাহলে যদি আমার প্রশ্নের নাম্বার মার্ক বেশি থাকে, তাহলে আমার এই ছয়টারে একটু কি করতে হবে বলেন, বাড়াতে হবে। তো আপনি বাড়াবেন নাকি কমাবেন এটা আসলে নির্ভর করে ওই প্রশ্নের মার্ক কত এবং ওই সময় আপনার হাতে সময় আছে কত। তবে আমি আবারও বলে নিই যে যদি স্পেসিফিক ভাবে এইভাবে আসে যে কখন মৃত্যু ঘটানো যাবে শরীর রক্ষার্থে বা সম্পত্তি রক্ষার্থে, তখন এই ছয়টার একটু কি দিবেন, বিস্তারিত ভাবে আলোচনা করবেন। তাহলে বদরুজ্জামান সাহেব একটু ছয়টা বলেন তো দেখি ভাই, কি কি? জি, তারপরে? জি, অভিপ্রায়। হুম, তারপর? হুম, জি, আর অবৈধ আটক, যে ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ নেই। ধন্যবাদ। এখন আমরা চলে আসি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। আচ্ছা, উপরে যে মানে শরীর রক্ষার্থে যে মৃত্যুগুলা ঘটানো হলো, এটা কার শরীর? নিজের শরীর, অন্যের শরীর। এখন আমরা চলে আসি সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো। দণ্ডবিধির 103 ধারা অনুযায়ী নিম্নলিখিত গোল দেবেন 4টি ক্ষেত্রে সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো যায়। কয়টি ক্ষেত্রে? 4টি। তো এই 4টা ক্ষেত্র কি কি আমরা একটু দেখি। প্রথমে আসি দস্যুতা। দস্যুতা কি আমরা বিস্তারিত বিস্তারিত আলোচনা করব পরে। দস্যুতা হলো যে এক থেকে সর্বোচ্চ কত 4, অনধিক 4জন ব্যক্তি যখন কোনো বাসায় গিয়ে চুরি বা অপরাধমূলক বল প্রয়োগের ক্ষেত্রে মানে বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে আঘাত করে মৃত্যু ঘটায় বা কাউকে বাধা দেয়, তখন সেটা হয়ে যায় দস্যুতা। আর খুব আইনের ভাষা ছাড়া যদি এমনিতে বলে ছিনতাই, ছিনতাইয়ের আর এক নাম কি? দস্যুতা। তো ছিনতাইয়ের ক্ষেত্রে যদি আপনি ওই ব্যক্তির মৃত্যু ঘটান, তাহলে কি হবে না? অপরাধ হবে না। তারপরে দেখেন রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ। অপথে গৃহপ্রবেশ এখন এই মুহূর্তে খুব বেশি দেখা যায় না, যে শীত কেটে গৃহপ্রবেশ। কিছুদিন আগে কোন এলাকায় যেন হয়েছে শীত কেটে গৃহপ্রবেশ, কোথায় ভাই? যে তো রাতের বেলায় শীত কেটে গৃহপ্রবেশ যদি করে কেউ চুরি করতে আসে বা অন্য কোনো কিছু করতে আসে, তাহলে সেক্ষেত্রেও কি করা যাবে? মৃত্যু ঘটানো যাবে। বাসগৃহে বা সম্পত্তি সংরক্ষণের স্থানে অগ্নি সংযোগ করে ক্ষতি সাধন। আমাদের সমাজে একটা দেখবেন যে সিনেমা দেখা যায় বা অনেক সময় শত্রুতামূলক ভাবে একজনের ঘরে আগুন দেয় বা একজনের ফ্যাক্টরিতে বা গুদামে আগুন দিল, তাহলে তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা যে করতে যাচ্ছে তার কি ঘটানো যাবে? মৃত্যু ঘটানো যাবে। তাহলে পেলাম দস্যুতা। আর অপথে গৃহপ্রবেশ কিন্তু দিনের বেলায় নাই, কখন? রাতের বেলায়, এটা খেয়াল করেন। আর বাসগৃহে বা সম্পত্তি সংরক্ষণের ব্যবহৃত স্থানে অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন। 4 নাম্বার দেখেন, সবশেষ যেটা, মৃত্যু বা গুরুতর জখমের ভীতি সৃষ্টি করেছে এমন চুরি, অনিষ্ট সাধন বা অনধিকার গৃহপ্রবেশের ক্ষেত্রে সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যায়। অর্থাৎ চুরি করতে এসে মৃত্যুর বা গুরুতর জখমের সিচুয়েশন তৈরি করলে, অনিষ্ট সাধনের ক্ষেত্রে
এসে মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা তৈরি করলে, বা অনধিকার গৃহপ্রবেশের ক্ষেত্রে সম্পত্তি রক্ষার্থে যদি মানে মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা তৈরি করে, তাহলে সেক্ষেত্রেও কি ঘটানো যাবে? মৃত্যু ঘটানো যাবে। উপরে উল্লেখিত অপরাধ সমূহ সংগঠনের প্রচেষ্টার ক্ষেত্রেও আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো পর্যন্ত বিস্তৃত হবে। আন্ডারলাইন করেন, উপরে উল্লেখিত অপরাধ সমূহ সংগঠনের বল দিবেন প্রচেষ্টার ক্ষেত্রে। প্রচেষ্টা তো আমরা পড়ে আসছি বিস্তারিত। প্রচেষ্টা মানে কি? মানে ওই যে অ্যাবেটমেন্ট, সহায়তা, প্রচেষ্টার ক্ষেত্রেও আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো পর্যন্ত বিস্তৃত হবে। বুঝতে পারছেন? তাহলে কি কি পেলাম? দস্যুতা, রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ, তারপরে বাস গৃহে বা বসবাসের স্থান বা সম্পত্তি রাখার স্থানে অগ্নি সংযোগ করে ক্ষতি সাধন, চুরি, অনিষ্ট সাধন অথবা অনধিকার গৃহপ্রবেশ এর ক্ষেত্রে মানে যদি সম্পত্তি রক্ষার জন্য যদি মৃত্যু বা গুরুতর জখমের ভীতি সৃষ্টি করে, সেই ক্ষেত্রেও মৃত্যু ঘটানো যাবে। দেখি আনোয়ারুল হক সাহেব বলেন, না দেখে একটা বলেন। দস্যুতা, হুম অপথে গৃহপ্রবেশ, সম্পত্তি বা বাড়ি আগুন, তিন কি? সম্পত্তি, আর চারি হচ্ছে চুরি, অনিষ্ট সাধন বা আপনার ওই অনধিকার গৃহপ্রবেশের ক্ষেত্রে মানে এমন অবস্থা সৃষ্টি করছে যে মৃত্যু বা গুরুতর আশঙ্কা, গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রেও কি করা যাবে? মৃত্যু ঘটানো যাবে। আচ্ছা, তাহলে যে কথা বললাম যে যদি নাম্বার একটু বেশি থাকে তখন এই সাইডটা কি লিখবেন? একটু বিস্তারিত লিখবেন। পারবেন না ইনশাল্লাহ? যে দস্যুতা তো পারেনি, রাতের বেলা শীতকালে ঢুকছে, নাম দিয়ে দিবেন এক একজনের, ক খ গ বা নাম মনে চাইলে নাম দিয়ে দিবেন। আচ্ছা, তো আমরা চলে আসি, দেখেন আত্মরক্ষার অধিকার অতিক্রম যদি পরিধি আসে, তাহলে কিন্তু 100 এই যে যা যা এখন এতক্ষণ পর্যন্ত পড়তেছি সবই কি লিখতে হবে? ব্যতিক্রম বলেন, কি জিজ্ঞেস করেন? বুঝতে পারি নাই, বলেন। হ্যাঁ, পরিধি সব যা আছে তো বললাম, পরিধি আসলেই কি সব। তারপরে ব্যতিক্রম, ব্যতিক্রম যা আছে সব। এখন এখন আমরা চলে আসি যে আত্মরক্ষার অধিকারের ব্যতিক্রম, যে কোন ক্ষেত্রে আপনি ইচ্ছা করলেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। সব সময় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। দেখেন, দণ্ডবিধির 96 ধারা উল্লেখিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছু অপরাধ নয়, এই বিধানের ব্যতিক্রম 99 ধারা উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধিতে মানুষকে তার দেহ ও সম্পত্তি রক্ষার যে আত্মরক্ষার অধিকার দিয়েছে, তা দণ্ডবিধির 99 ধারা উল্লেখিত বাধা নিষেধ সাপেক্ষে প্রয়োগ করতে হবে। অর্থাৎ আত্মরক্ষার অধিকার প্রয়োগের পরিধি 99 ধারা দ্বারা সীমাবদ্ধ। এই ধারার অধীন নিম্নলিখিত ক্ষেত্রে আত্মরক্ষার কোনো অধিকার নাই। এখানে 4টা কারণ আছে, এই 4টা কারণ আমার লিখতে হবে। প্রথম যেটা আমরা পাই, দেখেন, এক, সরকারি কর্মকর্তার কাজের বিরুদ্ধে কোনো আত্মরক্ষার অধিকার নাই। সরকারি কর্মকর্তা কাজের বিরুদ্ধে আপনার কোনো আত্মরক্ষার অধিকার কি বলেন থাকবে না। দণ্ডবিধির 99 ধারা অনুসারে সরকারি কর্মকর্তার কাজের বিরুদ্ধে কোনো আত্মরক্ষার অধিকার নাই। ধরেন পুলিশ আপনাদের ধরতে আসছে, তাহলে পুলিশের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার অধিকার কি বলেন প্রয়োগ করতে পারবেন না। বলুন যে আমার ধরার অধিকার নাই, তুমি যদি পুলিশ যদি থাবা দেয়, পুলিশকেও থাবা দেওয়ার অধিকার আপনার আছে নাকি? সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো আত্মরক্ষার অধিকার থাকবে না। জাস্ট পুলিশের উদাহরণ দিলাম, এখানে কিন্তু পুলিশ বলে না, এখানে বলেছে কি সরকারি কর্মকর্তা। জল্লাদ যদি ফাঁসি কার্যকর করতে যায়, তাহলে জল্লাদে মারার অধিকার আছে? খুন করার নাই। এমন কার্য উক্ত সরকারি কর্মকর্তা, দেখেন, পদাধিকার বলে এবং সরল বিশ্বাসে করে থাকে। যে সরকারি কর্মকর্তাটা করতেছে সে কিভাবে করতেছে? পদাধিকার বলে এবং গুড ফেইথ বা সরল বিশ্বাসে। কার্যটি মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা যুক্তিযুক্ত ভাবে সৃষ্টি করে না। মানে সরকারি কর্মকর্তা আপনাকে এমন আঘাত করতেছে যেটা মৃত্যুর আশঙ্কাও সৃষ্টি করে না, গুরুতর আঘাতের আশঙ্কাও কি বলেন সৃষ্টি করে না। যদি কোন সরকারি কর্মকর্তা আপনার সাথে এমন কোন কাজ করতে যাচ্ছে যেটা মৃত্যু বা গুরুতর আশঙ্কা সৃষ্টি করে, এবং যে কাজটা করা হচ্ছে ওই সরকারি কর্মকর্তা তার নিয়ম বিরুদ্ধ ভাবে, তাহলে হ্যাঁ অবশ্যই ওই 10টা তো অবশ্যই।
তো সেই ক্ষেত্রে কি করা যাবে? আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। উপরোক্ত ক্ষেত্রে কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার দাবি করতে পারবে না, কিন্তু সরকারি কর্মকর্তা যদি এমন আঘাত করে যা আপনার মৃত্যুর আশঙ্কা তৈরি করে বা গুরুতর জখমের আশঙ্কা তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। 2 নাম্বার দেখেন, সরকারি কর্মকর্তার নির্দেশে সম্পাদিত কোনো কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নেই। সরকারি কর্মকর্তার নির্দেশ দিল যে আনোয়ারুল হক সাহেবের যাবতীয় সহায় সম্পত্তি ক্রোপ করা হোক, যারা ক্রোপ করতে গেছে তাকে উপরে আনোয়ারুল হক সাহেব কি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে? পারবে না, কারণ তারা এই কাজটা করতেছে কি কারণে? সরকারি কর্মকর্তার নির্দেশে। যদি কোনো সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনকালে কোনো কার্য সম্পাদনের নির্দেশ দেন, উক্ত কাজের বিরুদ্ধে কোনো আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। তাহলে 1 আর 2 এর ভিতরে পার্থক্য কি? 1, সরকারি কর্মকর্তা স্বয়ং যদি কোনো আঘাত করে সেটার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নাই, তবে আত্মরক্ষার যদি আঘাতটা হয় মৃত্যু বা গুরুতর জখম, তাহলে আত্মরক্ষার অধিকার থাকবে। 2, সরকারি কর্মকর্তার নির্দেশে কি করতেছে, কোন কাজ যদি কেউ করে সেটার বিরুদ্ধে আপনার আত্মরক্ষার অধিকার থাকবে না। 3 নম্বরে চলে আসি আমরা, দেখেন 3, সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের জন্য সময় আছে এমন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। একটু দেখেন, দণ্ডবিধির 99 ধারায় বলা হয়েছে যে সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সময় বা সুযোগ থাকে সেই সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। আপনারা একজন মারতে আসছে, আপনার বাড়িতে চুরি করতে আসছে বা যাই হোক না কেন, আপনি যদি দেখেন যে আইনগত কর্তৃপক্ষের কাছে আশ্রয় লাভের সুযোগ আছে, মানে পুলিশের কাছে আমি যাইতে পারি, থানা কাছাকাছি বা পুলিশ ফাঁড়ি কাছাকাছি, তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে না? আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন না। এই ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না, কারণ আমার কি ছিল বলেন? ওই মানে সরকারি কর্তৃপক্ষের নিকট আমার আশ্রয় লাভের সুযোগ ছিল। বুঝছেন বদরুজ্জামান সাহেব? 4 নাম্বার পয়েন্টটা দেখেন, এটা খুবই সোজা, যে আত্মরক্ষার জন্য প্রয়োজনের তুলনায় বেশি ক্ষতি সাধনের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নাই। মানে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে আঘাত যতটুকু, প্রতিঘাত ততটুকু। আপনার একজন একটা ঘুষি দিলে আপনার অধিকার আছে কি পাল্টা ঘুষি দেওয়ার, কিন্তু তারে যে আপনি একেবারে হাত ভেঙে ফেলবেন, তাহলে কিন্তু ওই যে হাত ভেঙে ফেললেন এটা কি পাবেন না, মানে এটার সুবিধা আপনি পাবেন না। এক্ষেত্রে হাত ভাঙার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। যতদূর পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় বা আত্মরক্ষার অধিকার কতদূর পর্যন্ত বিস্তৃত সেটা 99 ধারার প্রথম অংশে নির্ধারণ করে দেওয়া হয়েছে। 99 ধারায় বলা হয়েছে যে আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু আঘাত করা প্রয়োজন তার থেকে অধিক ক্ষতি পর্যন্ত আত্মরক্ষার অধিকার কোনো ক্ষেত্রেই বিস্তৃত হবে না। অর্থাৎ যে ক্ষতি করা হয়েছে বা যে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে তার আনুপাতিক হারে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে হবে। আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু প্রয়োজন তার থেকে অধিক ক্ষতি করা যাবে না। বুঝতে পারছেন? অর্থাৎ আত্মরক্ষার কখনো শাস্তিমূলক প্রতিহিংসাবশত বা শাস্তি স্বরূপ প্রয়োগ করা যাবে না। অন্যদিকে 100 ধারা অনুসারে শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার এবং 103 ধারা অনুসারে সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। তো যদি পরীক্ষায় পরিধি পর্যন্ত আসে তাহলে আপনার এই ধারাগুলো কি বলেন লিখতে হবে। এখন এখানে একটা ধারা, তাহলে আমরা যেটা পড়ি নাই তার মধ্যে অনেকগুলাই আছে, যে 102 আছে ধরেন দেহ রক্ষার ক্ষেত্রে আপনার আত্মরক্ষার অধিকার কখন আপনি প্রয়োগ করবেন, দেহ নিজের দেহ বা অন্যের দেহ। 102 বলতেছে যখন আশঙ্কা সৃষ্টি হবে সাথে সাথেই আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। এটা কত? 102। তাহলে যদি বলে যে নিজের দেহ কখন রক্ষার জন্য কখন আত্মরক্ষার অধিকার একজন ব্যক্তি প্রয়োগ করতে পারবে, কত দ্বারা? 102 দ্বারা। যখন কি তৈরি হয়? আশঙ্কা তৈরি হয়, 102 দ্বারা। তারপর হলো 105 ধারা, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কখন আপনার মানে আত্মরক্ষার অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন। এটাও সোজা, কি বলেন? যখন আশঙ্কা তৈরি হয় তখন আপনি মানে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। তাহলে শরীরের ক্ষেত্রে 102, সম্পত্তির ক্ষেত্রে কত? 105। বুঝছেন? আচ্ছা, এখানে একটা উদাহরণ লেখেন, একটা উদাহরণ ধারা 106 দিয়ে একটা উদাহরণ লেখেন, এখান থেকে সরাসরি প্রশ্ন আসতে পারে।
ধারা 106 দিয়ে একটা উদাহরণ লেখেন, আমি বলি, আপনারা একটু লেখেন। লেখেন, ক কে একদল ব্যক্তি, ক কে ক কে একদল ব্যক্তি খুন করার জন্য তাড়া করে। খুন করার জন্য তাড়া করে। ক তাদের প্রতি গুলিবর্ষণ না করলে ক তাদের প্রতি গুলিবর্ষণ না করলে কার্যকরভাবে কার্যকরভাবে তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে না। তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে না। কিন্তু গুলিবর্ষণ করলে গুলিবর্ষণ করলে কয়েকটি নির্দোষ শিশুর ক্ষতি সাধনের ঝুঁকি রয়েছে। ক্ষতি সাধনের ঝুঁকি রয়েছে যেহেতু উক্ত শিশুরা হত্যা প্রয়াসী হত্যা প্রয়াসী দলের সাথে মিশে রয়েছে। দাঁড়ি এই পরিস্থিতিতে ক যদি গুলিবর্ষণ করে, এই পরিস্থিতিতে ক যদি গুলিবর্ষণ করে এবং তার ফলে কোনো শিশু ক্ষতিগ্রস্ত হলেও ক এর কোনো অপরাধ হবে না। বুঝছেন? 106 ধারায় বলতেছে কি, এটা হলো 106 ধারার উদাহরণ। 106 ধারায় বলতেছে যে যদি আপনাকে একজন আঘাত করতে আসছে বা হত্যা করতে আসছে, এখন এই পরিস্থিতিতে যদি আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে চান, তাহলে যে আপনাকে মানে হত্যা করতে এসেছে তার সাথে সাথে কয়েকজন নিরপরাধ ব্যক্তিরও ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। এবং আপনি যদি করেন এবং নিরপরাধ ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনার কোনো কি হবে না, কোনো অপরাধ হবে না। কারণ আপনি নিজের বাঁচার জন্য যদি এটা করেন, তাহলে আপনারে এই ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে দণ্ডবিধির কত ধারায়? 106 ধারায়। তাহলে আমরা আরো একটা নতুন জিনিস জানলাম, যে যদিও এটা সলভ করা যায়
ওই 176 থেকে 95 মধ্যে যে কোনো এক ধারা দিয়ে এটা কিন্তু সলভ করা যায়, কিন্তু আমাদের স্পেসিফিক ভাবে বলে দিছে কত ধারায়, 106 ধারায়। 106 ধারায় যে যদি এরকম হয় যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে খুনিদের লাগার সাথে সাথে অন্যদেরও লাগার সম্ভাবনা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে প্রয়োগ করব কত ধারা, বলছে যে অপরাধ হবে না, কত ধারায় বলছে আত্মরক্ষা অধিকার প্রয়োগকালে 106 ধারা। বুঝতে পারছেন বদরুজ্জামান সাহেব? বলেন তো 106 এর মূল কথা কি? অধিকার প্রয়োগ করা যায় কোন ক্ষেত্রে, যেমন আক্রমণ করে সেক্ষেত্রে আক্রমণ যে আমার আশঙ্কা সাধারণ শিশু বা গুলি করে হত্যা করা হতে হয়, আত্মরক্ষার অধিকার অপরাধ সহজ কথা হলো যে আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি এরকম হয় যে আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে কোনো নিরপরাধ ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আমি বাঁচার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ ব্যতীত আমার আর কোনো অপশন নাই, তাহলে সেই ক্ষেত্রে আমি আত্মরক্ষার অধিকার যদি প্রয়োগ করি এবং ওই নিরপরাধ যে ব্যক্তি তার যদি কোনো ক্ষতি হয় এজন্য আমার কোনো ফৌজদারি দায় হবে কত ধারা, 106 ধারা। উভয় উদাহরণ দিতেই পারে। তো আসেন আমরা এখানকার যে সমস্যামূলক প্রশ্ন, তাহলে আমরা আগে এই প্রশ্নটা একটু দেখি যে আপনি কতদূর লিখবেন কিনা। যদি এতে ছিল যে আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝায়, আত্মরক্ষার অধিকার প্রয়োগের পরিধি, পরিধি মানে হলো আপনি আত্মরক্ষা রিলেটেড যা যা জানেন সব লিখবেন। কখনো কতদূর পর্যন্ত এই অধিকার প্রয়োগ করা যায়, কখন প্রয়োগ করা যায় না, ওই একই উত্তর। কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার বলে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, এক্ষেত্রে তো স্পেসিফিক বলেই দিছে 100 আর 103। তবে আমার পরামর্শ হলো যে আত্মরক্ষা রিলেটেড যাই আসুক না কেন সব ঢেলে দিবেন ওই জায়গায় যাইয়া। আচ্ছা, সমস্যায় এক আসেন। সমস্যায় একটা দেখেন, এখান থেকে বেশ সমস্যামূলক প্রশ্ন আসে। ক খ কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে। করিম আক্রমণ করছে কারে? খায়রুল্লে। খায়রুল নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে কয়ের প্রতি একটি গুলি ছোড়ে, যা কয়ের গায়ে লাগে। ধারালো চাপাতি দিয়ে যদি আঘাত করে তাহলে ধারালো চাপাতি দিয়ে তো গুরুতর জখমের আশঙ্কা আছে, তাহলে সে রিভলভার দিয়ে গুলি করছে এই পর্যন্ত তার কবিরের কোনো অপরাধ হয়নি। পরবর্তীতে কবির আরো একটি গুলি ছড়ে, ফলে ক মারা যায়। বর্ণিত ঘটনায় কবির আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবেন কি? বুঝতে পারছেন? প্রথম গুলি পর্যন্ত তার কোনো কি হয় নাই, অপরাধ হয় নাই। দ্বিতীয় গুলিতে সে আত্মরক্ষার অধিকার অতিক্রম করে ফেলেছে, তো এই জায়গায় সে কি করেছে? নিন্দনীয় নরহত্যা। ওই যে আপনার 300 ধারার দ্বিতীয় অংশের দ্বিতীয় ব্যতিক্রম, আত্মরক্ষার অধিকার অতিক্রম করে যদি সরল বিশ্বাসে কাউরে হত্যা করে তাহলে সেই নিন্দনীয় নরহত্যা কি হবে না? খুন হবে না। ঘটনার বর্ণনা দেখেন, এই ঘটনার বর্ণনা তো আমরা জানি, বিচার্য বিষয়ে আর পড়লাম না। আইনানুগ পর্যালোচনা যদি আমরা দেখি ওই একই ব্যাখ্যা, 300 ধারার দ্বিতীয় ব্যতিক্রম। বিস্তারিত পড়বো? আচ্ছা, বিস্তারিত আনারুল হক সাহেব একটু জোরে করেন যাতে আমাদের এই ভয়েসে পাওয়া যায়। আইনানুগ পর্যালোচনা জোরে করেন। ভয়ের আত্মরক্ষার অধিকার ছিল প্রথমগুলি ছোড়া পর্যন্ত, জি, কিন্তু ভয় আত্মরক্ষার্থে দ্বিতীয়গুলি ছোড়ার প্রয়োজনের তুলনায় অধিক আঘাত করে, কে হত্যা করে এবং এই কারণে আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবে না। তবে একটা জিনিস দেখেন, যদি ক্ষয়ের ওই গুলিতে সে প্রথমেই মারা যেত তাহলে ঝামেলা ছিল না। বুঝতে পারছেন? কারণ সে আমার চাপাতিতে আঘাত করতে আসছে, আমি গুলি করেছি, সে মরে গেছে। কিন্তু প্রথম গুলি করার পর আমি আবার দ্বিতীয় গুলি করছি, এইটুকুর জন্য কিন্তু আমি ছাড় পাবো না। তো কয়ের চাপাতির আক্রমণ থেকে নিজেকে রক্ষার জন্য খ প্রথমে গুলি ছড়ে, যা পরবর্তীতে খ কে আক্রমণ করা হতে ক কে নিবৃত্ত করার জন্য যথেষ্ট ছিল। কারণ প্রথম গুলির আঘাতপ্রাপ্ত হওয়ার পর ক খ কে চাপাতি দিয়ে নতুন কোনো আক্রমণ করতে উদ্যোগ গ্রহণ করেনি। এবং
এই কারণে খ কর্তৃক দ্বিতীয় গুলি ছড়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। যেহেতু খয়ের আত্মরক্ষার অধিকার ছিল এবং খ যেহেতু প্রয়োজনের তুলনায় অধিক আঘাত করে ককে হত্যা করেছে, সেহেতু দণ্ডবিধির 300 ধারার দ্বিতীয় অংশের 2 ব্যতিক্রম 2 অনুসারে খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় হত্যার জন্য খ কি হবে? দণ্ডিত হবে। দণ্ডবিধির 99 ধারায় বলা হয়েছে যে আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু প্রয়োজন তার থেকে অধিক আঘাত করা যাবে না। অন্যদিকে 300 ধারার দ্বিতীয় অংশের দ্বিতীয় ব্যতিক্রমে বলা হয়েছে যে ক্ষেত্রে অপরাধী সরল বিশ্বাসে সম্পত্তি বা শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে পূর্ব পরিকল্পনা ব্যতীত তার আত্মরক্ষার অধিকার অতিক্রম করে কোন মৃত্যু সংগঠন করে, সেক্ষেত্রে এমন আত্মরক্ষার অধিকার প্রয়োগকারী ব্যক্তি খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় হত্যার জন্য কি হবে? তাই হবে। এবং দণ্ডবিধির 304 ধারায় দণ্ডিত হবে। এখন আলম ভাই বলেন তো যে 304 ধারার সে কোন অংশে সাজা পাবে? 304 ধারাতে 2টা সাজা আছে, কোন সাজা পাবে বলেন আলম ভাই? মানে কি সাজাটা কি হবে? দ্বিতীয় অংশে কি আছে বলতে দেন, বলেন কি সাজা পাবে এবং ব্যাখ্যা দিয়ে বুঝাবেন। সত্যি বলতেছেন না বদরুজ্জামান সাহেব? 304-এর সাজা কি মনে আছে? কয়টা সাজা আছে? কি কি? একটা আছে 10 বছর পর্যন্ত, আর হচ্ছে গাড়ি চাপা দিয়ে মানে চালক গাড়ি চাপা 304-এ না, 304 ক। আর ডাক্তার অবহেলা আছে 304-এর ক। আর আমরা আলোচনা করতেছি সুবিধৃতির উপর। তাৎক্ষণিক অভিপ্রায় স্যার, এই জায়গা তার তাৎক্ষণিক অভিপ্রায় ছিল। সো এই ক্ষেত্রে ধরে নিতে হবে সাজা হবে কত? যাবজ্জীবন কারাদণ্ড। আর প্রথম গুলিতে যদি মারা যাইতো তাহলে কয়দিন সাজা হতো? তাহলে আর সাজা হতো না। কিন্তু এই ব্যতিক্রম প্রমাণ করবে কে? যে আসামি। সে সাক্ষ্য আইনে কত দাঁড়ায়? সাক্ষ্য আইনে 105 দাঁড়ায়। ঠিক। তো আত্মরক্ষা রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা অনলাইন অফলাইনে যারা আছেন বলেন। এটা তো আপনি কোন পক্ষের অ্যাডভোকেসি করতেছেন সেটার উপর নির্ভর করে। এই বদরুজ্জামান সাহেব কোন প্রশ্ন আছে কিনা ভাই? এই প্রশ্ন নিয়ে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার মতো। কিভাবে আসতে পারে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগে কৃত কোনো কাজই অপরাধ নয়? দণ্ডবিধি 1860-এর সংশ্লিষ্ট ধারা সমূহ উল্লেখে আলোচনা করুন। ঠিক আছে, 93 থেকে 100। আপনারা অনেকেই ইংরেজি লাইন দেখে ভয় পান। ইংরেজি লাইনটা আপনি বারবার পড়বেন, ওই জায়গায় আপনি একটা শব্দ ধরতে পারলে বুঝবেন যে কি বলতেছে। আর আপনি একজন আইনজীবী হবেন, যদি এই 2 লাইন ইংলিশ অর্থ না বুঝতে পারেন, তাহলে হাইকোর্টের তো অর্ডার আসছে, বিভিন্ন আসছে, এগুলা কেমনে ব্যাখ্যা দিবেন? তখন তো প্রসিকিউশনের জায়গা প্রস্টিটিউশন হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি ইংরেজি প্রশ্নে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তো যারাই যে আপনারা রেগুলার মোটামুটি পরীক্ষা দেন, আপনাকে পরীক্ষা ভীতি একটু হলেও কাটছে না? একটু তো লেখেন রেগুলার, একটু লেখালেখি হচ্ছে। তা আমরা একটু 2-3 মিনিটে ব্যতিক্রম নিয়ে আদানটা শেষ হোক, তারপরে আবার পড়া শুরু করি 7 নং প্রশ্ন। আমরা আমাদের 7 নং প্রশ্নটা দেখি। দেখেন, যে কোনো সরকারি কর্মচারী কর্তৃক তার যে দাপ্তরিক কাজের ক্ষেত্রে বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো পারিতোষিক গ্রহণ করলে উহা একটি অপরাধ ব্যাখ্যা করুন। মানে আমাদের এই যে যে দণ্ডবিধির 161 থেকে 171 ধারা, এই যে একটা অধ্যায়, এই অধ্যায় আলোচনা করেছে সরকারি কর্মচারীরা যদি তার যে বেতন ছাড়া যদি অন্য কোনো কিছু পারিতোষিক গ্রহণ করে, সেটারে আমরা সাধারণ জনগণ কি বলি? ঘুষ। আর ভালো ভাষায় বলতেছে কি? পারিতোষিক। তো এখানে তো সরকারি কর্মচারী যদি পারিতোষিক গ্রহণ করে, তাহলে তাদের যে সাজার যে বিধানটা,
এটা আলোচনা করেছে 161 থেকে কত 171 ধারা। তো এই ধারাগুলো আপনার কাছে জটিল মনে হলো, খুব সোজা, এক এক কথা দিয়ে শেষ করে দিব, সমস্যা নাই। দেখেন যে দণ্ডবিধি 1860-এর 161 থেকে 171 ধারা পর্যন্ত সরকারি কর্মচারী দ্বারা বা সরকারি কর্মচারী বিষয়ক ঘুষ গ্রহণ সংক্রান্ত অপরাধ সমূহ এবং শাস্তি আলোচনা করা হয়েছে। প্রথমে দেখি আমরা 161 ধারা। সরকারি কর্মচারী কর্তৃক কোন সরকারি কার্য সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত বকশিশ গ্রহণ। যদি কোনো সরকারি কর্মচারী সে যদি কারো কাছ থেকে কোনো কাজ করে দেওয়ার কথা বলে কোনো ঘুষ নেয়, তাহলে সেই স্বয়ং সরকারি কর্মচারী দণ্ডিত হবে 161 ধারায়। কত ধারায়? 161 ধারায়। ধরেন বিআরটি এর একজন পরিচালক, সে বললো যে আনোয়ারুল হক সাহেব বললো যে আপনার ড্রাইভিং লাইসেন্স করে দেবো, আপনি 10,000 টাকা দেন, এবং উনি 10,000 টাকা দিছে, স্বয়ং সরকারি কর্মকর্তা, ওনাদের মাঝে আর কোনো লিঙ্ক নাই, দুইজনই। তো এই ক্ষেত্রে বিআরটি এর ওই পরিচালক দণ্ডিত হবে কত ধারায়? 161 ধারায়। ওনার সাজা হতে পারে যে কোনো গণনার 3 বছর। দেখেন, যে কোনো সরকারি কর্মচারী কর্তৃক দাপ্তরিক কাজের ক্ষেত্রে তার বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো পারিতোষিক গ্রহণ দণ্ডবিধির 161 ধারায় শাস্তিযোগ্য অপরাধ, এবং উক্ত অপরাধের জন্য যে কোনো বর্ণনার আন্ডারলাইন করবেন 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হবে। মুনসেফ ক ব্যাংকার ক্ষয়ের নিকট থেকে ক্ষয়ের পক্ষে একটি মামলার সিদ্ধান্ত নির্ধারণের জন্য কয়ের প্রতি পুরস্কার স্বরূপ কয়ের ভাইয়ের জন্য ক্ষয়ের ব্যাংকে একটি চাকরি সংগ্রহ করে। বইয়ের ভাষা সবসময় জটিল। এই জায়গায় বলতেছে মুনসেফ মানে হলো বিচারক, জজ। সে বলতেছে খরে যে খ আপনার আমার কোর্টে আপনার মামলা রয়েছে, আপনার আমি বিশেষ সুবিধা দেবো, জামিন দিব, খালাস দিব, অস্থায়ী নিষেধাজ্ঞা দিব, যে কোনো একটা কিছু দিব, বিনিময়ে আমার ভাইরে আপনার ব্যাংকে একটা কি দিতে হবে, চাকরি দিতে হবে। যদি সে চাকরি দিয়ে দেয়, তাহলে ক অপরাধ করেছে কোন ধারায়? এই 161 ধারায়। মানে সে সরাসরি ঘুষ গ্রহণ করে নাই, বা কি করছে, আকার ইঙ্গিতে করছে আর কি, বাইরে চাকরি দিয়া। এটা হলো কত ধারা? 161 ধারা। এবং এই মজার বিষয় হলো এই মামলাগুলো আমি আপনি এখন করতে পারবো না। এই 161 থেকে 171-এর যে মামলাগুলো, এই মামলাগুলো করেছে দুর্নীতি দমন। ঠিক। আমরা চলে আসি ধারা 162। 162 আগে বুঝাই নেই। 162-তে হলো সরকারি কর্মকর্তা নেই নাই, সরকারি কর্মকর্তারে দিয়ে কাজ করাই দিবে বলে তৃতীয় ব্যক্তি নিয়েছে, যারে বলি আমরা দালাল। আমরা যদিও দালালটা খারাপ অর্থে ব্যবহার করি, কিন্তু ব্রোকার কিন্তু আলাদা একটা প্রফেশন বিদেশে। বিদেশে যে বিভিন্ন দালাল, এবং তারা প্রাউড, মানে আমাদের দেশে যেরকম আমরা বলি তদবির, তদবির শব্দটারে আমরা কলুষিত করে ফেলছি না? তদবির মানে এলো কোন জায়গায় যায় জানো, এবিসি। সো এটা তদবিরে কলুষিত করে ফেলছে। সো এখানে দালাল বলতে বোঝাচ্ছে যে থার্ড পার্টি, সে একজনের কাছ থেকে বলতেছে যে আনোয়ারুল হক সাহেবের কাছ থেকে আমাদের যে একজন ব্যক্তি, ধরেন সেলিম সাহেব, ওই জায়গায় একজন ছিলেন না আগে বিআরটি অফিসে, বোধহয় এক সেলিম ছিল, উনি ধরেন বলতেছে যে আনোয়ারুল হক সাহেব যে আমার 10,000 টাকা দেন, আমি বিআরটি এর পরিচালককে দিয়ে কাজ করাই দিব। বিআরটি এর পরিচালক কাজ করুক বা না করুক সেটা হলো পরের বিষয়, কিন্তু ওই যে সেলিম সাহেব তিনি দণ্ডিত হবে কত ধারায়? 162 ধারায়। দেখেন, অসাধু বা অবৈধ উপায়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করার উদ্দেশ্যে বকশিস গ্রহণ। যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে দিয়ে কোনো কাজ করা বা কোনো কাজ করা হতে বিরত রাখার জন্য, শুধু যে কাজ করা তা না, কাজ করা থেকে কি রাখা, বিরত রাখা। বললো যে আমাদের 10,000 টাকা দেন, অমুকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ফেল করাই দেবেন, তাতেও কিন্তু কি এই ধারায় দণ্ডিত। ওটা হলো কাজ করা থেকে কি রাখা, বিরত রাখা। বা সরকারি কর্মচারী দ্বারা অপর কোনো ব্যক্তির নিকট থেকে যে কোনো বকশিশ অর্জন করে বা গ্রহণ করে বা গ্রহণ করতে সম্মত হয়, তবে সেই ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ডে, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। উদাহরণ দেখেন, করিম বিআরটি এর পরিচালক কবিরকে দ্রুত ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেওয়ার জন্য গণেশের নিকট থেকে ঘুষ গ্রহণ করে। করিম অত্র ধারায় একটি অপরাধ সংগঠন করেছে বলে গণ্য হবে। তাহলে আনোয়ারুল হক সাহেব বলেন তো 161 আর 62 ধারার মধ্যে পার্থক্য কি? তৃতীয় ব্যক্তি কি করছে, উদাহরণ দিয়ে বোঝান। সে কাজ করি তার জন্য
কাজ কি যারে যারে দিয়ে করাই দিবে সে কি কাজ করতে না করে নাই? যারে দিয়ে কাজ করাবে সে কাজ করছে কি করে নাই সেটা হলো পরের বিষয়। সে যে নিল সে দণ্ডিত হবে 162 টাকা। 163-তে চলে আসে, ধারা 163। সরকারি কর্মচারীর প্রতি ব্যক্তিগত প্রভাব খাটানোর জন্য বকশিস গ্রহণ। কি প্রভাব বলেন? ব্যক্তিগত প্রভাব। এখন চলে আসছি ভাই বন্ধু স্ত্রী ছেলের ক্ষেত্রে। ব্যক্তিগত প্রভাব মানে হলো যে এর আগে তো দালালের কথা বলছি, আর এখন ধরেন আনোয়ারুল হক সাহেবের ভাই একজন সরকারি কর্মকর্তা। তো আনোয়ারুল হক সাহেব একজনের কাছ থেকে টাকা নিছে, টাকা নিয়ে বলতেছে যে আমারে 10 লাখ টাকা দাও, তোমার ওই মামলাতে খালাস দিয়ে দিবানি। আমার ভাই হচ্ছে হাইকোর্টের বিচারপতি, হাইকোর্টের কি বিচারপতি, তো তারে দিয়ে কাজটা আমি করাই দিবানি বাইরে বলে। এখন ভাই করবে কি করবে না সেটা হলো পরের বিষয়, কিন্তু উনি কি প্রভাব খাটাচ্ছে? ব্যক্তিগত প্রভাব। তো উনি দণ্ডিত হবে কত দ্বারায়? 163 দ্বারায়। বুঝছেন? আর যদি উনি বলতো যে আমার ভাই হয় না, আমি আমার স্যার আমার পরিচিত, আমি এই কাজটা করাই দিব, তাহলে কত? 162। যে ব্যক্তি ব্যক্তিগত প্রভাব প্রয়োগ করে কোনো সরকারি কর্মচারীকে কোনো কাজ করতে বা কোনো কাজ করা হতে বিরত রাখার জন্য বা কোনো ব্যক্তির প্রতি উপকার বা অপকার সাধন করার জন্য কোনো ব্যক্তির নিকট থেকে বকশিস গ্রহণ করে, তবে উক্ত ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ গোল্ডেন 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে পরিচয় দিয়ে নিতে হবে ব্যক্তিগত প্রভাবে, যে কাউরে মামা খালা চাচা বানাই দিতে হবে। এমনি এই জায়গার সাজার পরিমাণ কত? কম। ব্যাখ্যা দেখেন এই ধারায়, এই ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ। এই ধারায় অ্যাডভোকেটদের যুক্তি প্রদর্শন এবং আদালতের নিকট বক্তব্য পেশ করাকে অপরাধ বলে গণ্য করা হয়নি। আইনজীবীগণ তাদের লিখিত সওয়ালে এবং মৌখিক বক্তব্যে যা বিচারকের নিকট উত্থাপন করেন এবং তা করার জন্য যে পরিমাণ ফিস গ্রহণ করুক না কেন, উহাকে এই ধারার অধীন অপরাধ বলে গণ্য করা যাবে না। আইনজীবী যদি বলে যে টাকা দাও জামিন করাই দিব আজকে, এরকম বললে কোনো অপরাধ হয় নাই। কিন্তু আইনজীবী যদি বলে যে টাকা দাও বিচারকরে দিতে হবে বা অমুককে দিতে হবে, সে জামিনটা নাই, জামিনটা করাই দিবে, সেক্ষেত্রে কিন্তু আইনজীবী অপরাধী। কিন্তু আইনজীবী যদি বলে আমার ফি দাও, আমি আমার যোগ্যতা দিয়ে করে আনবো, তাহলে কি কোনো অপরাধ আইনজীবী করে নাই। বুঝতে পারছেন? তাহলে বদরুজ্জামান বলেন তো 162 আর 163-র ভিতরে পার্থক্য আছে কিনা? কি কামরুজ্জামান সাহেব আছেন না নামাজে গেছেন? যান নামাজ পড়ে আসেন, পজ করে দিচ্ছি, যান। তাহলে 161-তে পারিতোষিক নেয় স্বয়ং সরকারি কর্মকর্তা, 162-তে নেয় দালাল, 163-তে নেয় ব্যক্তিগত সম্পর্ক আছে এরকম কেউ। এখন 62-তে 63-তে ওই সরকারি কর্মকর্তা কাজ করছে কি করে নাই তা কিন্তু বলে নাই। তো 164 চলে আসি আমরা। দেখেন ধারা 164, সরকারি কর্মচারী কর্তৃক 162 বা 163 ধারা বর্ণিত অপরাধ সমূহে সহায়তা করার শাস্তি। মানে ওই যে সরকারি কর্মকর্তা যদি দালালের কাছ থেকে ঘুষ নেয় বা তার বউয়ের কথা শুনে জামিন দিয়ে দেয়, তাহলে তিনি দণ্ডিত হবে কত ধারা? 164 ধারা। যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে পূর্ববর্তী দুইটি ধারায় বর্ণিত 162, 163 ধারায় যে অপরাধ অনুষ্ঠিত হয় সেই অপরাধে সহায়তা করে, তবে উক্ত সরকারি কর্মচারী যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তো যদি সরকারি কর্মকর্তা বিআরটি এর পরিচালক দালালের কাছ থেকে টাকা নেয়, তাহলে সরকারি কর্মকর্তা দণ্ডিত হবে 164-তে, দালাল দণ্ডিত হবে 162-তে। যদি তার বউয়ের কথা শুনে জামিন দিয়ে দেয়, তাহলে বউ দণ্ডিত হবে 163-তে, আর সরকারি কর্মকর্তা দণ্ডিত হবে কত? 164-তে। কিন্তু সরকারি কর্মকর্তা যদি না শুনে, তাহলে তো ওনার কোনো দণ্ড হয় নাই, কিন্তু ওই সেই ব্যক্তি দালাল পাবে 162-তে দণ্ড, আর ওয়াইফ দণ্ডিত হবে কততে? 163-তে। বুঝাইতে পারলাম কিনা? দেখেন ক, এবং এই যে সরকারি কর্মকর্তা মারফত নিচ্ছে, এটা কিন্তু 161 না।
মারফতে নিলে মানে কারো মাধ্যমে নিলে 162 আর 100 মানে 162 63 সহায়তা করলে 164। আর যে ক্ষেত্রে ওনার কোনো মাধ্যম নাই, উনি সরাসরি নিচ্ছে, সেক্ষেত্রে তো 161। 161। একজন সরকারি কর্মচারী কয়ের স্ত্রী করিমের স্ত্রী খায়রুন কোনো বিশেষ ব্যক্তিকে একটি চাকরি দানের জন্য করিমকে অনুরোধ করে এবং উক্ত চাকরির প্রতিদান স্বরূপ একটি উপহার গ্রহণ করে। করিম তার স্ত্রী খায়রুনকে উক্ত কাজে সহায়তা করেন। এক্ষেত্রে খায়রুন দণ্ডবিধির 163 ধারায় এবং করিম দণ্ডবিধির কত ধারায়? 164 ধারায় দণ্ডিত হবে। এবং 164-তে সাজা কিন্তু কত বছর? 3 বছর। বুঝতে পারছেন? এখন আমরা চলে আসি ধারা 165। সরকারি কর্মচারী কর্তৃক পরিচালিত মকদ্দমা বা ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হতে মূল্যবান বস্তু গ্রহণ করে। যে ব্যক্তি একজন সরকারি কর্মচারী হয়ে কোনো মকদ্দমা বা ব্যবসা পরিচালনা করে, উক্ত মকদ্দমার আন্ডারলাইন করবেন স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষ বা কোনো ব্যক্তির নিকট হতে উক্ত মকদ্দমায় কোনো সুবিধা প্রদানের জন্য দেবেন মূল্যবান বস্তু গ্রহণ করে, সেই ব্যক্তি সে উক্ত সরকারি কর্মচারী যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এই জায়গা হলো যে বিশেষ করে এটা বিচারকের জন্য প্রযোজ্য, যে বিচারকের কোর্টে একটা মামলা আছে, তিনি ওই মামলায় ওই ব্যক্তির সহায়তা দেওয়ার জন্য তিনি সরাসরি টাকা নেন নাই, কিন্তু মূল্যবান বস্তু নিছেন। কিভাবে? বইয়ের উদাহরণটা আছে যদি এরকম যে ধরেন একজন বিচারক সে যে বাসায় ভাড়া থাকে ওই বাসার মালিকের ওই বিচারকের আদালতে একটা মামলা আছে, তো বিচারক কে ধরেন বাসা ভাড়া হলো 50,000, কিন্তু ওই ব্যক্তির বিশেষ সুবিধা দেওয়ার জন্য উনি বাসা ভাড়া 50,000 দেয় না, মালিককে বাসা ভাড়া দেয় 20,000। কত হাজার? 20,000। বিনিময়ে তিনি কি দিবেন? ওই যে মামলায় ওই মামলায় মালিককে একটা কি বিশেষ সুবিধা দিবেন। তাহলে বিচারক এই ক্ষেত্রে দণ্ডিত হবে কত ধারায়? 165 ধারায়। তাহলে আপনি যদি বলেন যে স্যার তাহলে 161 আর 165-র মধ্যে পার্থক্য, 161-তে স্বয়ং টাকা পয়সা বা ওটাও স্বয়ং নিজে, আর ওটা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে, সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে। আর 165-তে বিশেষ করে বলতে দিচ্ছে মকদ্দমা সংশ্লিষ্ট, মকদ্দমা সংশ্লিষ্ট মানে 161-র স্কোপ বেশি, পরিধি বেশি, 165-র পরিধি কি কম। বাট দুই ক্ষেত্রেই সাজা কিন্তু কত? 3 বছর। উদাহরণ করি দেখেন, বিচারক ক খ এর নিকট থেকে একটি বাড়ি ভাড়া নেই। ক এর আদালতে করিমের আদালতে কবিরের একটি মকদ্দমা বিচারাধীন আছে, বাড়িটির বিচারাধীন আছে। তো বাড়িটির মাসিক ভাড়া প্রতি মাসে 200 টাকা হলেও করিম মানে করিম তো বিচারক কবিরের সাথে এই মর্মে চুক্তি করে যে প্রতি মাসে 50 টাকা দিবে। বিচারক বলছে যে তোমারে প্রতি মাসে আমি ভাড়া দেবো কত? 50 টাকা, বাট অ্যাকচুয়ালি বাড়ি ভাড়া কত? 200 টাকা। এখানে করিম যথাযথ মূল্য প্রদান না করে কবিরের নিকট হতে একটি মূল্যবান বস্তু অর্জন করেছে বলে গণ্য হবে এবং এই ধারায় কি হবে বলেন? দণ্ডিত হবে। বুঝতে পারছেন? তাহলে ভুইয়া বলেন যে 161 আর 165-র ভিতরে কোনো পার্থক্য আছে কিনা? কি আছে? ধন্যবাদ। তারা এখন দেখি যে এতক্ষণ তো আমরা সরকারি কর্মকর্তারে পচাইলাম, এখন কিছু ব্যক্তি আছে যে যারা সরকারি কর্মচারীরা আগে থেকে ঘুষ অফার করে নাকি সব প্রণোদিত হয়ে যায়, স্যার এটা নিয়ে কাজটা করে দেয়। এই ধরনের ব্যক্তির সাজার কোনো ব্যবস্থা আছে কিনা, বা যে ক্ষেত্রে সরকারি কর্মকর্তাও নিজের ইচ্ছায় নিচ্ছে আবার ওই ব্যক্তিও নিজের ইচ্ছায় নিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে দুইজনই দণ্ডিত হবে। প্রথমে দেখেন যে ধারা 165 ক 161 বা 162 ধারায় বর্ণিত অপরাধ সমূহে সহায়তার শাস্তি।
যে ব্যক্তি 161 বা 165 ধারার অধীনে দণ্ডনীয় কোনো অপরাধে সহায়তা করে, মানে সহায়তা করতে বলতে বলতে বোঝাচ্ছে 161 ধারায় সরকারি কর্মকর্তারা ঘুষ দিচ্ছেন, বা 165 ধারায় বাড়িওয়ালাই আগে বিচারক রে দিচ্ছে, এবং সহায়তার ফলে উক্ত অপরাধ আন্ডারলাইন করবেন অনুষ্ঠিত হোক বা না হোক, অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে উক্ত ব্যক্তি দণ্ডিত হবে। যদি আনারুল হক সাহেব নিজে দেয় বিআরটি এর পরিচালককে বলছে যে আপনারা 10,000 দিচ্ছি, ড্রাইভিং লাইসেন্সটা করে দেন, কারণ উনি সহায়তা করছে 165 কতে, আনারুল হক সাহেব দণ্ডিত হবে 165 কতে, বুঝতে পারছেন? তাতে বিআরটি এর পরিচালক যদি অপরাধটা করে তাহলে বিআরটি এর পরিচালক দণ্ডিত হবে 161, আর উনি হলো 165 ক। ঠিক আছে? তারপরে ওই যে বিচারকরে যে বাসা ভাড়ার টাকা বললাম যে আপনার দেওয়া লাগবে না, বিচারক যদি রাজি হয় তাহলে বিচারক দণ্ডিত হবে 165-তে, আর ওই যে মক্কেল যে বাড়ির মালিক সে দণ্ডিত হবে কত? 165 কম। বুঝেছেন? এখন আপনার মাথায় আসতে পারে যে স্যার তাহলে ওই যে দালাল দিল, যদি আমি দালাল ইচ্ছাকৃত ভাবে দিই তাহলে কি হবে? ধরেন আমি যে সেলিম সাহেবরে দিলাম যে আপনাদের টাকা দিচ্ছি, আপনি বিআরটির পরিচালকরে দিয়ে কাজটা করাই দেন, তাহলে আমি সহায়তা করতেছি 100 কততে? 62-তে। অ্যাকচুয়ালি 162 হইলেও এটা গণ্য হবে 161 হিসেবে, কারণ আমি তো ঘুষটা কারে দিতে যাচ্ছি? দালাল, মানে ওই দালাল মারফত দিতে যাচ্ছি কারে? ওনারে। এই ক্ষেত্রেও ধরে নিয়ে হবে আমি সহায়তা করতেছি 161 দ্বারাই। কত দ্বারাই? 161 দ্বারাই। এখন আইন প্রণেতারা দেখেন কত প্রখর বুদ্ধি সম্পন্ন, তারা একটা এই বিধানও রাখছে যে সবসময় তো মানুষ সাধে না, অনেক সময় তো আমরা জোরপূর্বক নেই, এত টাকা দাও নাহলে পেনশনের টাকা উঠাইতে পারবা না, এত টাকা দাও নাহলে এফআইআর রেকর্ড হবে না, এত টাকা দাও নাহলে জামিন হবে না। এখন অনেক সময় তো মানুষ দায়ে পড়ে, ভীত সন্ত্রস্ত হয়ে দায়ে পড়ে সে টাকাটা দিতে কি হয়? বাধ্য হয়। তাহলে এরকম পরিস্থিতিতে সে টাকা দিলেও ওই ব্যক্তির কোনো অপরাধ হবে না, তিনি অব্যাহতি পাবে 165 খতে। কততে? 165 নিরুপায় হয়ে। জি জি, দেখেন এক ধারা 165 খ আমি যেরকম দিছিলাম ওই যে বার কাউন্সিলের রাব্বিতে, নিরুপায় হয়ে একদিনের মধ্যে চারটি সনদ লাগবে, আমার কাছ থেকে 1500-1600 টাকা নিয়ে নিল রাব্বি, বুঝতে পারছেন? তিনজনের কাছ থেকে 4800 টাকা নিয়ে নিল। বার কাউন্সিলে বৈধভাবে আমরা ফর্ম জমা দিলাম, বার কাউন্সিল বলে যে আপনি সনদ পাবেন 5 দিন পরে। 5 দিন পরে বার কাউন্সিল বলতেছে সনদ পাবেন 5 দিন পরে। আর আমরা যখন বেরোয় যে আমাদের তো দ্রুত সনদ দরকার, ভাইবা আমাদের পোস্টপন্ড হয়ে আছে, সনদ না দিলে ভাইবা দিবে না, নিবে না। রাব্বি বললো যে পথ একটা আছে, কি পথ? আমারে 1600 করে টাকা দিবেন, সন্ধ্যার সময় সনদ পাবেন। আচ্ছা, সনদ মানে আবার ভাইবেন না যে আমরা পরীক্ষা টরীক্ষা দিই যাই, ভাইবা পরীক্ষার আগের সনদ। তো রাব্বি ঠিকই 1600 টাকা নিয়ে সে সন্ধ্যার আগেই সনদ, ওই যে যার যার সচিবের সিগনেচার টিগনেচার যার দরকার আছে সে সব কিছু করে সন্ধ্যার আগেই জমা আমাকে হাতে হাতে দিয়ে দিছে, বুঝতে পারছেন? এরপর যে লোক বলছিল যে সন্ধ্যার আগে সনদ পাবেন, তার কাছে যে জমা দিছি সে বলতেছে যে এই সনদ আপনি কিভাবে পাইলেন? তাহলে কিভাবে পেলাম তা তো দিয়ে আপনার দরকার নাই, আপনি দেখেন যে সনদ বৈধ আছে কিনা। কিভাবে যে পাইছি আর তুমিও জানো, কিন্তু বাপ ধরে জিজ্ঞাসা করো যে কিভাবে পাইছি। ঠিক আছে? তো এজন্য মনে রাখতে হবে যে যখন আপনি নিরুপায় হয়ে দিবেন তাহলে আপনি অব্যাহতি পাবেন ধারা কত? 165 খ। কতিপয় সহায়তাকারীর অব্যাহতি। 161 এবং 165 দ্বারা উল্লেখিত অপরাধ সমূহ অনুষ্ঠানের জন্য কোনো ব্যক্তির নিকট থেকে জোরপূর্বক বা প্রলুব্ধ বা বশ করে মূল্যবান জামানত আদায় করা হলে সেই ব্যক্তি 161 বা 165 ধারার অধীনে দণ্ডনীয় কোনো অপরাধের সহায়তা করে না বলে গণ্য হবে। তাহলে ভুইয়া বলেন তো যে 165 পর সাথে 165 ক্ষয়ের পার্থক্য কি? হুম একশো পঁয়ষট্টির খতে হলো তিনি অব্যাহতি পাচ্ছেন, আর 165 খতে হলো তিনি প্ররোচনার জন্য কি দায়ী হচ্ছেন। তাহলে
জাকারিয়া 161 থেকে 165 খ পর্যন্ত বলতে পারবেন? বলেন। জি 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 জি। ব্যক্তিগত প্রভাব 163। জি জি 64। হ্যাঁ, 161 আর 65-তে সহায়তার শাস্তি হলো 165 ক। ধন্যবাদ, আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। দেখেন আমরা 166 ধারাটা একটু দেখি, যে কোন ব্যক্তির ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারী কর্তৃক আইন মান্যকরণ। সরকারি কর্মচারী একজনের ক্ষতি করার জন্য একটা কাজ করছে। ধরেন জজ সাহেব উনি একজনকে রায় লেখাইছে, রায় তো টাইপ করে আর একজন জজ সাহেব করেন না। এখন যিনি টাইপ করছেন তিনি দেখা গেল রায় ঘোষণার আগে রায়ের বিষয়বস্তু প্রকাশ করে দিচ্ছে। তাহলে তিনি কাউরে ক্ষতি করার উদ্দেশ্যে এই কাজটা করছে। ধরেন রায় প্রকাশ করার কারণে বাদী ক্ষতিগ্রস্ত হয়েছে, আসামি পালায় গেছে, তাহলে ওই সরকারি কর্মকর্তাটা দণ্ডিত হবে কত ধারায়? 166 ধারায়। এই যে দেখেন, যদি কোনো সরকারি কর্মচারী অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো আইন অমান্য করে, তার দায়িত্ব পালন না করে, তবে উক্ত সরকারি কর্মচারী বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। কোন সরকারি কর্মকর্তা সে যদি আইন মান্য না করে কাউরে কি করে ক্ষতি করে, তাহলে সে দণ্ডিত হবে 166 ধারায়। উদাহরণটা দেখি, যে আদালতের কোন কর্মকর্তা ডিক্রিজারি কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত হয়ে ডিক্রিদারকে ক্ষতি করার জন্য স্বেচ্ছায় কোনো কাজ করলে বা করা হতে বিরত থাকলে উক্ত কর্মকর্তা এই ধারায় দণ্ডিত হবে। আদালতের কর্মকর্তা ডিক্রিজারিতে ধরেন নিলামের আয়োজন করা, সম্পত্তি ক্রয় করা, এই রিলেটেড কোনো ব্যাপার সেপারে সে ধরেন করছে বা করে নাই, তো সেই ক্ষেত্রে তিনি দণ্ডিত হবেন কত ধারায়? 166 ধারায়। সাজা কত? 1 বছর বিনাশ্রম। 1 বছর বিনাশ্রম। 68-তে চলে আসে, 67 করবো না, 168 দেখেন। সরকার, আচ্ছা 168-তে বলতেছে যে সরকারি কর্মচারী হয়ে গোল দিবেন বেআইনি ভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া। বেআইনি ভাবে বলতে বেআইনি ব্যবসা বোঝায় নাই, সরকারি কর্মচারী হয়ে কোনো ব্যবসা করা যাবে না। আপনি সরকারি চাকরি করেন, যদি কসমেটিক্স এর দোকান দেন, যদি ওই ধরেন শাড়ির ব্যবসা করতেছেন, শাড়ির দোকান, বা আপনি অন্য কোনো ব্যবসায় ডিপার্টমেন্টাল স্টোর মানে সুপার শপ যাই আছে না কেন, সরকারি কর্মচারী হয়ে কোনো ব্যবসা কি করা যাবে না। এটা ওই তাদের চাকরির যে শৃঙ্খলা আছে সেটার পরিপন্থী, শর্তাবলীর পরিপন্থী। তো যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে ব্যবসায় নিয়োজিত না হওয়ার জন্য বাধ্য হয়ে ব্যবসায় নিয়োজিত হয়, সেই ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কত? 1 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়। এখানে বেআইনি ব্যবসা মানে এটা বুঝেন না আবার যে বেআইনি ব্যবসা মানে আবার ধরেন ওই অবৈধ ব্যবসা ছাড়া মানে বৈধ ব্যবসা করতে পারবে, বিষয়টা তা না। যে জায়গা বলছে যে কোনো ব্যবসা করাই হচ্ছে কি বেআইনি। ব্যবসা করতেছে না, উনি জনসেবা করতেছে। দেখেন তারা, ডাক্তার তো পরের কথা রে ভাই, উকিল সাহেবরা কেমন সব প্রফেশনাল কন্ট্রাক্ট এন্ড এটিকেটে মনে আছে যে উকিল সাহেবরাও কি করতে পারবে না, কোনো ব্যবসা করতে পারবে। দেখেন ঠিকাদারি করতেছে, অনেক কিছু করতেছে, বিভিন্ন জায়গায় চাকরি করতেছে। দেখেন ধারা 169, সরকারি কর্মচারী বেআইনি ভাবে সম্পত্তি ক্রয় করা বা নিলামে দর হাঁকা। কিছুদিন আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে নিলামের আয়োজন করছিল। ওই নিলামে ধরেন যারা আয়োজন করছে, যদি বিচারক বা ওনারা যারা স্টাফ আছে, ওনারা যদি কেউ ওই নিলামে তারাই অংশগ্রহণ করলে তারা দণ্ডিত হবে কত ধারায়? 169 ধারায়। যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে কোনো বিশেষ সম্পত্তি ক্রয় না করা বা উহার জন্য নিলামের দর না হাঁকার জন্য আইনে বাধ্য হয়ে তার নিজের নামে বা অন্য কারোর নামে যৌথভাবে উক্ত সম্পত্তি ক্রয় করে
বা উহার জন্য নিলামে দর হাঁকে, তবে উক্ত সরকারি কর্মকর্তা বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কত 2 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এবং যদি সে সম্পত্তি অলরেডি ক্রয় করে ফেলে, লাস্টের লাইনটা আন্ডারলাইন করে, সম্পত্তি যদি সে ক্রয় করে ফেলে তাহলে সেটা কি হবে, বাজেয়াপ্ত হবে। তাহলে 66তে পাইলাম সরকারি কর্মকর্তা ক্ষতি করলে বেআইনি ভাবে সাজা 1 বছর বিনাশ্রম। 68তে পাইলাম বেআইনি ভাবে ব্যবসা করলে 1 বছর বিনাশ্রম। 69-এ পাইলাম নিলামে যদি দর হাঁকে, তাহলে বিনাশ্রম কয় বছর, 2 বছর। আমরা আজকের সর্বশেষ যে ধারা সেটা পড়ে আজকে আমরা শেষ করব। দেখেন, সেটা হলো এখানে একটা সমস্যা আছে যে ক নিজেকে সচিব পরিচয় দিয়ে খ কে সচিবালয় চাকরি পাইয়ে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা গ্রহণ করে। ক বলতেছে আমি হলাম সচিব, আমার 1 লাখ টাকা দাও, তোমার চাকরি দিয়ে দিব। তো এই ঘটনায় ক আসলে কোনো অপরাধ করেছে কিনা দেখেন। আইনানুগ পর্যালোচনা, দণ্ডবিধির 170 ধারায় অপরাধ করেছে ক। 170 ধারায় সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে মিথ্যা পরিচয় দেওয়া অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। 170 ধারার অধীন যে কোনো ব্যক্তি দণ্ডিত হতে পারে যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী নয় জেনেও নিজেকে সরকারি কর্মচারী হিসেবে কি করে, দাবি করে, বা মিথ্যাভাবে অনুরূপ সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করে কোনো কাজ করে বা করার চেষ্টা করে। আপনি যদি বদরুজ্জামান সাহেব যদি যাই বলেন যে আমি হলাম একজন সরকারি অমুক স্কুলের হেডমাস্টার, যে আমারে বাকিতে টাকা, বাকিতে জিনিসপত্র দেন, আমি 5 দিন পরে দিয়ে দিব, আর আপনি আর জীবনে দেন নাই, কিন্তু আপনি তো সরকারি স্কুলের হেডমাস্টার না, তাহলে এই ক্ষেত্রে আপনি দণ্ডিত হবেন কত ধারায়, 170 ধারায়। আপনি সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করেছেন এবং কারো কাছ থেকে কোনো কাজ করে কোনো টাকা পয়সা কি হাতায় নিছেন, তবে উক্ত সরকারি কর্মচারী যে কোনো বর্ণনা কারাদণ্ডে, যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এখন এই ধারাটা আমাদের দণ্ডবিধির 419 ধারার মতো, চিটিং বাই পার্সনেশন, ছদ্মবেশে প্রতারণা। 419, 416 দিয়েছে সংজ্ঞা, 419 দিয়েছে শাস্তি। ছদ্মবেশে প্রতারণা, ওই প্রতারণাটা যে কোনো ব্যক্তি হতে পারে, সরকারি কর্মচারী হতে পারে, বেসরকারি ব্যক্তি হতে পারে, ইভেন কাল্পনিক কোনো ব্যক্তিও হতে পারে। তাহলে সেক্ষেত্রে হবে হলো কত, 419। স্কোপ বেশি 419-এর নাকি 170-এর? 419-এর বেশি। আর 170-এ শুধু বলেছে কার ছদ্মবেশ, সরকারি কর্মচারী। তো তারপরে লাস্টের লাইনটা আমরা একটু দেখে শেষ করে দেখেন, যেখানে ক নিজের সচিব নয়, ক নিজের সচিব নয় এটা জানা নিজেকে সচিব পরিচয় দিয়েছে এবং সে চাকরি দেওয়ার জন্য 1 লক্ষ টাকা গ্রহণ করেছে। সরকারি কর্মচারী না হওয়ার পরেও নিজেকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেওয়া 170 ধারায় অপরাধ না, মানে শুধু পরিচয় দেওয়া অপরাধ না, কিন্তু 170 ধারা তখনই প্রযোজ্য হবে যখন উক্ত পদ ব্যবহার করে বেআইনি ভাবে কোনো কিছু করার চেষ্টা করে। যেহেতু ক শুধুমাত্র নিজেকে সচিব মর্মে পরিচয় দিয়েছে এমন না, বরং মুক্ত পরিচয় ব্যবহার করে কি 1 লক্ষ টাকাও নিয়েছে, তাই ক 170 ধারায় দণ্ডিত হবে। সুতরাং উল্লেখিত ঘটনা ক দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবে, 170। 170 ছাড়াও এক্ষেত্রে ক এর বিরুদ্ধে কিন্তু কোন ধারায় মামলা করা যেত, 419। এই ছিল আজকের লেকচার আমাদের। আগামী দিন আসেন ইনশাল্লাহ, বিস্তারিত পড়া হবে। আর আগামী শনিবারে আপনাদের ফৌজদারি কার্যবিধির 50 মার্কের মডেল টেস্ট, এবং এটা হলো ফৌজদারির যে প্রশ্ন 1 থেকে 12, 1 থেকে 12 আমাদের সাজেশনের 1 থেকে 12 এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।